আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেবার পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা শুনেছি সেটা হলো যে নেত্রী কি সত্যি দেশে ফিরবেন এবং যদি ফেরেন তিনি কবে ফিরবেন। এবার সেই প্রশ্নের জবাব শেখ হাসিনা নিজেই দিয়েছেন বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টারের সাথে এক টেলিফোন ইন্টারভিউতে। দীর্ঘদিন যে প্রশ্নের উত্তরটি আপনারা জানতে চেয়েছিলেন সেই উত্তরটি শেখ হাসিনা অবশেষে নিজেই দিয়েছেন এবং সেটি তার এই নির্বাসিত জীবনের প্রথম টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে রয়টার্সকে তিনি জানিয়েছেন। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং তিনি একা ফিরবেন না, তার সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতাই ফিরে আসবেন, এমনকি যে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তার সাথে ফিরবেন। এবারের প্রত্যাবর্তনটি ৭৫-এর পরবর্তী ৮১ সালের যে প্রত্যাবর্তন তার চেয়ে সামান্য আলাদা। এবারে তিনি বাংলাদেশের একটি অবৈধ আদালত কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং এমন একটা সময় তিনি ফেরবার ঘোষণা দিলেন যখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং বলাও হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার কথাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে আওয়ামী লীগকে তারা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবার একটা অপচেষ্টা করবে। ঠিক এইরকম সময়ে শেখ হাসিনা যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে শুধু যে ডিসেম্বরে ফিরবেন তাই নয়, বরং তিনি এই আশঙ্কাও ব্যক্ত করেছেন যে তিনি ফিরলে গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে হত্যাও করা হতে পারে। ৮১ সালে যখন তিনি ফিরেছিলেন তখনও কিন্তু তার জীবনের ঝুঁকি ছিল এবং ফেরার আগে তিনি নিউজউইক ম্যাগাজিনের সাথে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তবু তিনি ফিরবেন এবং মৃত্যুকে শেখ হাসিনা কখনো ভয় পায়নি। এটা আমরা অতীতেও দেখেছি, এর আগে অন্তত ২০ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে ২০০৪ সালের ২১শে অগস্ট, তারপরে চিটাগাঙে ৮৮ সালের জানুয়ারিতে, এমনকি এই যে ২৪ সালের ৫ই অগস্ট মূল পরিকল্পনায় তাকে হত্যার নীল নকশা করা হয়েছিল। সুতরাং হত্যার ভয় দেখিয়ে তাকে যে দমানো যাবে না সেটা তিনি আবারও প্রমাণ করলেন। কিন্তু ডিসেম্বরে তিনি যখন ফিরবেন তখন আজকের যে বাংলাদেশটাকে আমরা দেখছি এবং আজকের যে অবস্থা আপনাদের সাথে কথা বলছি, এই জুলাই থেকে ডিসেম্বর এর মধ্যে কি কি পরিবর্তন আসবে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে বাংলাদেশে তার নেতা কর্মীদের উপরে যে পরিমাণ নৃশংসতা, নির্যাতন, অত্যাচার চলছে সেই মুহূর্তে তিনি ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান এবং তিনি প্রয়োজনে বাংলাদেশের মাটিতে মৃত্যুবরণ করতে চান যেখানে তার বাবা, মা, ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এবং যে দেশের মাটিতে তারা সমাহিত। শেখ হাসিনা যখন কয়েকদিন আগে বললেন যে তিনি দেশে ফিরবেন তখন থেকেই দেশের ভেতরে কিন্তু অনেক কিছু বদলে গেছে। সরকারি অফিসে অনেক কর্মচারীর আচরণ বদলে গেছে। কেউ কেউ মনে করছে যে শেখ হাসিনা ফেরার আগে যতটা পারি লুটপাট করে খাই, আর কেউ কেউ একেবারে গা ছাড়া অবস্থায় চলে গেছে। এদিকে শেখ হাসিনা ফিরলে যাদের স্বার্থের সবচেয়ে বেশি ক্ষতি হবে তারা কিন্তু এখন থেকেই নড়ে চড়ে বসেছে। তার মধ্যে একটা হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। আপনারা খেয়াল করে থাকবেন যে তাদের সাম্প্রতিক কলামগুলো এবং তাদের রিপোর্টিং সম্পূর্ণ বদলে গেছে এবং তারা শেখ হাসিনার কোন ছবিটা ব্যবহার করছে। এই যে তাদের কিছু কেনা ভাড়াটে কলামিস্ট আছে মহিউদ্দিন আহমেদের মতো, তাদের কলামগুলো আগামীতে আপনারা খেয়াল রাখবেন। একদিকে প্রথম আলো গোষ্ঠীর মতো যারা ছিল তারা ভয় পাচ্ছে, সরকারি অফিসে উদাসীনতা দেখা দিয়েছে, এদিকে শেখ হাসিনা খুব ডিটারমিন্ড হতে বলেছেন তিনি ফিরবেন। আমাদের কয়েকদিন আগেই লন্ডনে নির্বাসিত যিনি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে চলে গিয়েছিলেন এবং তার সব মামলা প্রত্যাহারের পরেও তিনি বাংলাদেশে
ফিরতে সাহস পাননি এবং তিনি বলেছেন যে তিনি চাইলেই ফিরতে পারেন না, অনেক কন্ডিশন আছে। অথচ মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা সাহসের সাথে ফিরছেন, মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরছেন। তার এই ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং যারা শেখ হাসিনাকে চেনেন তারা জানেন যে তাকে ভাঙা যায় কিন্তু মচকানো যায় না। ভীষণ সাহসী এবং নির্ভীক এই নেত্রী তিনি যখন বলেছেন তিনি ফিরবেনই, যে কথাটা আমি একটু আকারে ইঙ্গিতে বলেছি, এই জুলাই থেকে ডিসেম্বর এই সময়টা, এই 5 মাস কিন্তু অনেক সময়, এবং এই সময় বাংলাদেশের রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে কি কি পরিবর্তন হবে সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যে ভারতে নিয়োগপ্রাপ্ত একটি শক্তিশালী দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনার সাথে 14 বার দেখা করেছে। এই 14 বারের সাক্ষাৎকার কি হতে পারে সেটা আপনারা অনুমান করবেন। সুতরাং শেখ হাসিনা যে দিল্লিতে বসে আছে এটা ধারণা করবার কোনো মানে নেই, এবং আওয়ামী লীগের যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা সাহসে বুক বেঁধে অপেক্ষা করবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বীরের বেশে মাথা উঁচু করেই ফিরবেন। এদিকে আজকে সকালে ঢাকায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি ভেজা শহরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অনেকটা নিভৃতে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। এই যে পদ্মার আড়ালে অনেক খেলাধুলা হচ্ছে, অনেক আলোচনা, অনেক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে ডক্টর খলিলুর রহমানের ভাগ্য কিন্তু জড়িত। যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করা হয়েছিল, আমেরিকার সেই উদ্দেশ্যটি ভালোভাবে পূরণ হয়নি, বরং যতটুকু অর্জন করেছে তার চেয়ে অনেক বেশি খুইয়েছে আমেরিকা এই ডক্টর ইউনূস গংয়ের পাল্লায় পড়ে। ডক্টর ইউনূসের ধারাবাহিকতায় তারেক রহমানও কিন্তু খুব বেশি যে নতুন কিছু দিতে পেরেছে দেশবাসীকে তা নয়, বরং বলা যায় যে এটা ডক্টর ইউনূসেরই একটা স্ট্যান্ডার্ড সরকার। এদিকে স্বজনপ্রীতির চমৎকার একটি উদাহরণ রেখেছেন বর্তমান বিএনপি সরকার। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন যে পদটি সাধারণত সিনিয়র সচিব, সেটিকে প্রতিমন্ত্রী মর্যাদায় আপগ্রেড করে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব মিস আইরিন খান। এই আইরিন খান হলো তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের কাজিন, চাচাতো বোন, এবং স্বজনপ্রীতি এমনই যে তাকে সিনিয়র সচিব থেকে আপগ্রেড করা হয়েছে যেহেতু তিনি ফার্স্ট লেডির আত্মীয়। এই আইরিন খান বরাবরই ডিপ স্টেটের পারপাস সার্ভ করে থাকে এবং আইরিন খানকে জাতিসংঘে দেওয়া হয়েছে যাতে সে ভবিষ্যতে খলিলের উপরেও ছড়ি ঘোরাতে পারে। বাংলাদেশে গত প্রায় 2 বছরে যে পরিমাণ হত্যা, ধর্ষণ, লুট, খুন, মানবাধিকারের বিপর্যয় ঘটেছে, এই আইরিন খানদের কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে দেখেননি, বরং এই নমিনেশন পাওয়ার আগে তিনি বলছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মোটামুটি ভালো। তো এই হলো স্বজনপ্রীতি। আওয়ামী লীগের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ যারা করতেন তাদের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়। অবশ্য যারা আওয়ামী লীগকে সমালোচনা করতেন তারা এই ঘটনা থেকে কোনো শিক্ষা নেবেন না, কারণ তারাও ওই ডিপ স্টেটের আইদার পেইড অথবা আওয়ামী বিদ্বেষ থেকে তারা এমন এমন কথা বলেন যেটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত, বিএনপি এদের পক্ষেই যায়। সেটা জেনে করুক, সুবিধা ভোগ করে করুক, অথবা অজান্তেই বলুক। শেখ হাসিনা ফিরছেন, ফিরবেনই। এই বাস্তবতায় আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায়, তারেক রহমান ক্ষমতায় কতদিন থাকেন, এই বিষয়গুলো জানবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে বিশ্বব্যাপী তোলপাড়ের রেশ শেষ হতে না হতেই আজকেই
মাত্র কিছুক্ষণ আগে রয়টার্সে প্রকাশ পেয়েছে শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার, এবং এই সাক্ষাৎকারটির ভেতরে বা এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেখ হাসিনা মূলত এ পর্যন্ত তার দেশে ফেরার ক্ষেত্রে চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করলেন বলেই সাক্ষাৎকারটি পড়ে বোঝা যাচ্ছে। কারণ এর আগে তিনি এত পরিষ্কার করে একেবারেই মাস শনাক্ত করে, অর্থাৎ মাস নির্ধারণ করে আর কখনো তিনি বলেননি। মাত্র কয়েকদিন আগে যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছিলেন এই বছরের মধ্যে। আজকে রয়টার্সে যে সাক্ষাৎকারটি তার প্রকাশ পেয়েছে, এবং এটি প্রকাশ করার পরপরই মাত্র 2 ঘন্টা আগে এখন বিশ্বের অন্যান্য মিডিয়াগুলোতেও সেটি ছড়িয়ে পড়ছে খুব দ্রুত সময়ের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবেমাত্র অনেকে এটি দেখেছেন, অনেকে এটি বিভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করছেন। সাক্ষাৎকারে যে উল্লেখযোগ্য বিষয়গুলো বা যে পরিকল্পনার কথাটি বললাম শেখ হাসিনার, সেটি হচ্ছে তিনি পরিষ্কার করে বলেছেন এই বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরে দলীয় নেতা কর্মীদের সহ আইনের কাছে যাবেন, অর্থাৎ আত্মসমর্পণ করবেন দলবলের সবাইকে নিয়ে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন তার যদি মৃত্যু হয় তিনি দেশের মাটিতেই মরবেন, যেখানে তার পিতা মাতা এবং দেশের মানুষ রয়েছে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন দেশে এখন আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা চরমভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছে, ফলে তিনি যে কোনো ভাবেই হোক তিনি দেশে ফিরবেনই। এবং এই ফেরাটা, এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন। দেখুন, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যারা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি নিয়ে অনেক ধোঁয়াশা আছে। প্রথম আলোর মতো পত্রিকা 2-3 দিন পর পরই কোনো না কোনো লেখককে দিয়ে তারা লেখা প্রকাশ করে যে শেখ হাসিনার দেশে ফেরার কথা আকাশ কুসুম কল্পনা। এর বিপরীতে শেখ হাসিনা কিন্তু ধাপে ধাপে তার পরিকল্পনাগুলো প্রকাশ করছেন। তিনি শুরুর দিকে বলেছেন তিনি দেশে ফিরবেন যে কোনো সময়, অর্থাৎ ততটা সময়টা তিনি নির্ধারণ করেননি, কিন্তু প্রথম দিকে বলেছিলেন দেশে ফিরবেনই, যা হোক, ফাঁসি হোক, জেল হোক, যা হোক। এরপরে তিনি বললেন এই বছরের মধ্যেই ফিরবেন, তার মানে আরেকটু স্পেসিফিক করে দিলেন। আজকে তিনি ফাইনালি বললেন ডিসেম্বরে ফিরবেন। এখন এই যে ডিসেম্বরে ফেরা, হতে পারে এই পরিকল্পনার কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, হতে পারে পরিকল্পনা যেটি তিনি প্রকাশ করেছেন কৌশলগত কারণে এর আগে বা পরেও হতে পারে, কিন্তু তিনি যে বললেন যেইভাবে একই দৃঢ়তার সঙ্গে যে দেশে তাদের নেতা কর্মীদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে এটি তিনি আর মানতে পারছেন না, আর মানবেন না। তিনি দেশে ফিরবেন, তার মৃত্যু ঝুঁকি আছে। আজকে রয়টার্সের সাক্ষাৎকারেও শেখ হাসিনা একই কথা বলেছেন, মৃত্যু ঝুঁকি আছে জেনেও তিনি দেশের মাটিতেই ফিরতে চান। তিনি বলেছেন যদি তার মৃত্যু হয়, সেটি যদি দেশে গিয়ে যাওয়ার পরে তার যদি মৃত্যু হয়, হবে, তিনি দেশের মাটিতেই তিনি থাকতে চান, মারা যেতে চান। এইখানে রয়টার্সের যে সাক্ষাৎকারটি নিয়ে তোলপাড় চলছে, এটির যে আরেকটি দিক আছে, সেই দিকটি হচ্ছে তিনি বলেছেন সাক্ষাৎকারে রয়টার্সের সাংবাদিক তাকে যে প্রশ্ন করেছেন তার মুখে বা তার বিপরীতে তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন, কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, এইসব কোনো বিষয়ই সরকারের সঙ্গে কোনো তার যোগাযোগ হয় নাই, সরকারের সঙ্গে তিনি কোনো কথা বলেন নাই। ফলে যারা অনেকে মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা হয়তো কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে বা সরকারের সাথে সমঝোতা করে তিনি দেশে ফিরবেন, আজকের এই রয়টার্সের সাক্ষাৎকারে তেমনটি মোটেই
মনে হয়নি বা কোনো বোঝার কোনো কারণ নেই, কারণ তিনি পরিষ্কার করেছেন যেইখানে একজন মানুষ যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে, ফাঁসির আদেশ রয়েছে, তিনি যখন বলেন যে আমি জানি আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, তারপরও আমার মৃত্যু হলে, দেশে গেলে যদি আমার মৃত্যু হয় হবে, আমার বাবা মা যেখানে আছেন, আমার নেতা কর্মীরা যেখানে আছেন, সেখানেই আমার রক্ত ঝরলে ঝরবে। ফলে এবং পাশাপাশি তিনি বলেছেন যে যত নেতা কর্মীরা নিপীড়ন নির্যাতন ভোগ করছে, এইটা তার মানে তিনি যে সরকারের বর্তমান যে কার্যক্রমের প্রতি তার যে অভিমত, সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন, যেখানে সমঝোতার কোনো সুযোগ বা চিন্তার কোনো অবকাশ তিনি রাখেননি। তিনি এইটিও বলেছেন একটি পর্যায়ে এসে যে এই যে তার যে মামলা চলছে কিংবা নেতা কর্মীদের যে মামলাগুলো চলছে, এটি ওই ডিসেম্বরে গিয়ে আইনগতভাবে তিনি সবাইকে নিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। এখন এই আদালতে আত্মসমর্পণের বিষয়গুলো নিয়েও নানানভাবে যারা কিছু কিছু জায়গায় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু দেখলাম যে যদি আদালতে আত্মসমর্পণ করেন, সেটি এখনই অনেক ধরনের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে আর কি, মাত্র এই 2 ঘন্টা আগে রয়টার্সের যে সংবাদটি সেটির আলোকে। তো এই জায়গায় আমি যদি আরেকটা একটু আপনাদেরকে আরেকটা পয়েন্ট আমি একটু দেখে বলি যাতে আমি ভুল না করি, সেটা হচ্ছে তিনি পরিষ্কারভাবে দাবি জানিয়েছেন, সরকারের কাছে তিনি একটি দাবি জানিয়েছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি তিনি জানিয়েছেন। তো এই জায়গাগুলোতে এখন আজকে রয়টার্স যেইভাবে তার সাক্ষাৎকারটি প্রকাশ করলো সরাসরি নিজেরা, এবং এই সাক্ষাৎকারটি নিয়েছেন তাদেরই যে দিল্লির রিপোর্টার, তিনি এটি নিয়েছেন, কৃষ্ণা এন দাস। তো রয়টার্স শেখ হাসিনার এই সরাসরি সাক্ষাৎকারটি প্রকাশের আগে, মাত্র কয়েকদিন আগে যে এনডিটিভির সাক্ষাৎকারটি, তারাও ওইভাবে এনডিটিভিকে সোর্স হিসেবে ব্যবহার করে তারাও প্রকাশ করেছিলেন। তো বাংলাদেশের গণমাধ্যম এখনো গণমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। শেখ হাসিনার সাক্ষাৎকার তো দূরের কথা, তার কোনো নিউজও ছাপা যাবে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো বক্তব্য প্রকাশ করে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বিভিন্নভাবে। আজকেও না কালকেও দেখলাম যে কোথায় এই জুলাই স্মরণ উপলক্ষে বক্তব্য দিতে উঠে বেশ কয়েকজন ডক্টর ইউনূসের যারা সাংবাদিক ছিলেন, শফিকুল আলম সহ, তারা যে ভাষায় কথা বলছে সেটি মনে হয় যে এখনো ক্ষমতা আসলে ডক্টর ইউনূসই রয়ে গেছে এবং অন্যরা রয়ে গেছে। ফলে বাংলাদেশের এই কোন গণমাধ্যম শেখ হাসিনার কোনো সংবাদ ছাপাতে পারছে না, নিষেধাজ্ঞা আছে। ওই ডক্টর ইউনূসের সময়ে আরোপিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই বিএনপি সরকার কিন্তু সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এখন পর্যন্ত করেনি। তো তাতে কি শেখ হাসিনার সাক্ষাৎকার, বক্তব্য, সেটাকে আটকে রাখা যাচ্ছে? বরং দেশে যতটা আটকে রাখছে, বন্ধ করে রাখছে, দেশের বাইরে আন্তর্জাতিক মিডিয়া ততই শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য, প্রকাশের জন্য যে তারা আরো আগ্রহী হয়ে উঠছে, সেটি কিন্তু আজকে রয়টার্সের মতো আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যম দেখিয়ে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে যে শেখ হাসিনা কতটা দৃঢ় একজন নেত্রী হিসেবে, সাহসী একজন নেত্রী হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। এখন বহির্বিশ্বের কাছে এরকম একটি চাপের মধ্যে থেকে, এরকম তাকে দেশ থেকে যেইভাবে ভারতে পাঠানো হয়েছে সামরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেইখানে থেকেও দেশান্তরী একজন মানুষ, একজন নেত্রী, তিনি তার বক্তব্যটি উপস্থাপন করেছেন। রয়টার্স কিন্তু তাকে বাংলাদেশের নেত্রী হিসেবেই বলেছে। ফলে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এখন দল হিসেবে নিষিদ্ধ করার জন্য কথা বলছেন, তাদেরও
এই কথাগুলো আর আন্তর্জাতিক মিডিয়া কিংবা আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার অস্তিত্ব সেটি কিন্তু খুবই আলাদা, বিপরীতমুখী। এই জায়গাগুলো এই সরকারের কিংবা যারা আছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো বিভিন্নভাবে প্রক্রিয়া জোরালো করার চেষ্টা করছেন, তাদেরও বোঝার সময় হয়ে গেছে। আমি শেষ করছি এই কথাটুকু বলে শেখ হাসিনার এই পুরো সাক্ষাৎকারের মধ্যে পরিষ্কারভাবে বোঝাই যায় যে শেখ হাসিনা আগের চেয়ে এবং সরকারে থাকা শেখ হাসিনা কিংবা সরকারে থাকা আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের আওয়ামী লীগ যে অনেক শক্তিশালী, সেটি যে ঐতিহাসিক সত্যি, সেটি গত 2 বছর পর্যন্ত অনেকে এটি নিয়ে প্রশ্ন তুললেও যে না, আমরা তো সেই আওয়ামী লীগকে দেখছি না যারা পুরনো আওয়ামী লীগকে চিনেন। আজকের সাক্ষাৎকারে মনে হলো সেই সাহসী শেখ হাসিনা, দুর্বার দুর্বিনীত শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী হিসেবে যে আবার দেশের মাটিতে ফিরবেন, সেটি তিনি নির্ভয়ে তার সাক্ষাৎকারে প্রকাশ করে দিয়েছেন, বলেছেন। তার সাক্ষাৎকারের প্রতিটি ভাষা, বাক্য আপনারাও প্রয়োজনে খুঁজে রয়টার্স দেখতে পারেন, এবং বাংলাদেশের কোনো মিডিয়া অবশ্য ইতিমধ্যে দেখলাম এটি প্রকাশ করা শুরু করেছে, আপনারা সেটিও দেখতে পারেন। ধন্যবাদ। ওই সময় কিন্তু ওই সংশোধনীর পরে কিন্তু মার্শাল ল আসার সুযোগ ছিল না, কারণ মার্শাল ল আসলেও তাদেরকে সবাই ওই শাস্তি ভোগ করতে হবে, নাহলে ফেরত যেতে পারবে না। কিন্তু আজকে এটা বাতিল করার পরে কিন্তু কালকে মার্শাল ল আসলে তাদের কোনো বিচার হবে না, তারা সালাম আলাইকুম দিয়ে চলে আসতে পারবে, বা যে কোনো ফর্মে আপনার বিশ্বমোড়লরাও যদি বলে যে আপনাকে বসাই দেবে, সেটা তারা করতে পারবে, তাদের কোনো শাস্তি হবে না, কারণ ওইটা এখন আর নাই। কিন্তু যে অপরাধটা ঘটে গেছে আইন থাকা অবস্থায়, সেটি নিয়ে যদি 10 বছর 20 বছর পরে কেউ প্রশ্ন তুলতে চায়, আইনি ব্যাখ্যা, সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে। তবে সেই সুযোগ থাকছে তাদের। কেউ যদি ওই রকম পরিকল্পনা করে থাকে যে এইটা বাতিল করে ইউনূস সাহেবের যে কোনো ভবিষ্যৎ প্রসিডিং ঠেকানো, এটা সম্ভব হবে না। কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে সেখানে বলে নাই কোর্ট যে এই আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বাতিল করা হলো, অর্থাৎ 5ই আগস্ট থেকে এটা বাতিল করা হলো, তা কিন্তু বলে নাই। যেদিন রায় হয়েছে ওদিন থেকে বাতিল, অর্থাৎ ওদিনের আগে সাংবিধানিক যদি কোনো ব্যত্যয় থাকে, কেউ যদি কখনো মনে করে যেটা তারাকে হাইলাইট করে সামনে নিয়ে আসবেন, সে সুযোগ তাদের থাকছে। ওইটা আপনার এন্ডিং হয়ে যায় না। যখন নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আসলো, তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল, বিএনপি, জামাত এবং সবাই, তখন তো তারাই বললো কোর্টে আমরা এখন চাই না। তাহলে এখন বুঝেন, তা উদ্দেশ্যটা বোঝা যায়। তখন তারা কোর্টে প্রকাশ্যে বলেছেন আমরা এখন চাই না। কোর্ট জিজ্ঞেস করছে যে রায় দিলে তো এটা এখন কি হবে, আপনারা কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এটা এনফোর্স হয়ে যাবে। তারা বলছে না মাই লর্ড, আমরা এখন চাই না। তাহলে এই যে যারা তত্ত্বাবধায়কের জন্য আপনার জীবন দিয়ে দিলেন, তারা কোর্টে দাঁড়াই বলতেছেন এখন চাই না। এখানে বোঝা যায় এটাও একটা ফুটবলের মতো খেলা চলতেছে। এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে, কোন দিকে গোল হবে, এটা এখনো বলা যায় না। সেটি হচ্ছে যে হাইকোর্টের রায় বহাল রাখলো আপিল বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গণভোটও ফিরে এলো। প্রশ্ন হচ্ছে যে মানুষের একটা মন্তব্য এর মধ্যে গড়ে উঠেছে যে যখন যে সরকার আসে, সরকারের পালস অনুযায়ী আদালতের রায়গুলো আসে। আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে কতটুকু মন্তব্য করবেন এইখানে, আপনার প্রতিক্রিয়া কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমাকে সংযুক্ত করার জন্য। যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, এই আলোচনাটা আপনার সাধারণ মানুষ অনেকেই করে, আইনজীবীরাও করে, এবং পারসেপশন যদি বলেন, সে পারসেপশনটাকে ইচ্ছা করে তো আমি হাত দিয়ে এটা গুটিয়ে ফেলতে পারবো না। পারসেপশন ইজ পারসেপশন। তবে একজন আইনজীবী হিসাবে আমি যখন আলোচনা করব, সেখানে নিশ্চয়ই আমাকে কতগুলো গাইডলাইন মেনে আলোচনা করতে হবে, প্রেজেন্ট সিচুয়েশন আলোচনা করতে হবে। তো একদম যদি কেউ বলে যে আপনার সরকার পরিবর্তন হবে, সরকারে যারা থাকে সেই সরকার সমর্থকদের খুব বিপক্ষে গিয়ে রায় দেওয়া, সেটা অনেক ক্ষেত্রে যে হয় না, এটা তো বাস্তব প্রমাণ আছে আমাদের, তাই না? আবার সরকারের বিপক্ষে গিয়ে রায় হয়, সেটারও প্রমাণ আছে। এই যে 16 সংশোধনী, যখন আপনি জানেন এসটি সিনহাবাবু যখন তাড়িয়ে দেওয়া হলো পদ থেকে, সেই রায়টা কিন্তু সরকারের বিপক্ষে হয়েছে। যদিও রাষ্ট্রপতি ভবনে অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী সহ, প্রধানমন্ত্রী সহ এসটি সিনহাবাবুকে ডেকেছিলেন, ওখানে বলেছিলেন রায়টা এইভাবে দেওয়ার জন্য, কিন্তু উনি কিন্তু দেন নাই। এবং ওই রায়টা কিন্তু ওই সরকারের সময় সরকারের বিরুদ্ধেই হয়েছে। বিরুদ্ধে হওয়ার পরে তৎকালীন অবশ্য কিছু কনসিকুয়েন্স হয়েছে, সেটা ঠিক আছে, কনসিকুয়েন্স তো যে কোনো সময় হতে পারে। সেই কারণে যদি আপনি মনে করেন যে ওই
শিক্ষা থেকে কেউ যদি কোনো শিক্ষা নেয়, সেটাকে তো আপনি অমূলক বলতে পারবেন না, তাই না? অমূলক বলা যাবে না, কারণ আমরা তো এটাও দেখেছি যে ফাঁসির মামলা একের পর এক খালাস হয়ে যাচ্ছে, তারা সংসদে বসে যাচ্ছে, এটা তো আমাদের চোখের দেখ, তাই না? Right. আবার এটাও দেখেছি যে আপিল না করে বিদেশে বসে অনেকের আপিল অ্যালাউ হয়ে গেছে, তারা খালাসপ্রাপ্ত হয়ে গেছে, এবং পরিবর্তনের পরে আপিল বিভাগ থেকে একটার পর একটা সব দুর্নীতি থেকে শুরু করে সব মামলা খালাস। এই কারণেই মানুষের মনে ওই পারসেপশনটা তৈরি হয়। এবং আরো একটা উদাহরণ আমি দেব, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রায়টা আজকে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু নতুন কিছু না। আপনি জানেন যে যখন রিভিউটা পেন্ডিং এবং 5ই আগস্টের পরে আপনার সবাই ধারণা করছিলেন যে রিভিউ শুনানি হলে এইটি আপনার পরিবর্তন হয়ে তত্ত্বাবধায়ক সরকার এনফোর্স হয়ে যাবে, এটা কিন্তু সবাই ধারণা। এবং তখন একটা রায়ও হলো রিভিউতে, তা সেই সমস্যার সবাই কিন্তু আবার পুরো 15তম সংশোধনী চ্যালেঞ্জ করে আপনার বদিউল আলম মজুমদার সাহেব একটা রিট পিটিশন করলেন, সেখানে অন্যরাও পক্ষ হয়েছে। সেখানে কিন্তু হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সময় এবং আপিল করে আমি যে জাজমেন্টের পরে যে কথাটা শুনলাম, আইনজীবী বললেন, অ্যাপিলেন্টের আইনজীবী বদিউল আলম মজুমদার সাহেবের আইনজীবী, সে বললো যে একটা ঐতিহাসিক দিন, তার মানে ওনারা কিন্তু জিতে গেলেন, ওনারা যা চাইছিলেন সেটাই হয়েছে। তো ওনারা কেন পুরো আপিলটা করলেন, এখানে আমার মনে একটু সন্দেহ হয় যে আপিলটাও মনে হয় কোনো একটা পারপাসফুলি করা হয়েছিল। কারণ ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি জানেন অনেকেই এটিকে লিঙ্গার করার জন্য অনেক প্রক্রিয়া ছিল। আদালতের একটা প্যাসপোজ দিয়ে কোন রকম লিঙ্গারের কোন সুযোগ সৃষ্টি হয় কিনা, সেই রকম একটা ধ্যান ধারণা থেকে এটা করা হতে পারে। কারণ না হলে ওনারা আপিল করলেন, আপিলে হেরে গেলেন, ওনার তো বলা করা ছিল যে আমরা সন্তুষ্ট নয়, কিন্তু ওনারা বললেন যে এটা ঐতিহাসিক দিন, ওনারা ঐতিহাসিক রায় হয়েছে। তো ঐতিহাসিক রায় হলে তাহলে আপনি হাইকোর্ট যে রায় দিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সেটার বিরুদ্ধে আপনি আপিল করলেন কেন, তাই না? সেটার বিরুদ্ধে তো আপনি আপিল করার দরকার ছিল না। তাহলে এই বিষয়গুলো এখনো রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, রাজনৈতিক গবেষণা যারা করেন, তারা অনেক কিছু অ্যানালাইসিস করে বের করতে পারবেন। আমি আইনজীবী, সেখানে হয়তো অতটা পারবো না, কারণ অতটা আমাদের যোগাযোগ নাই রাজনীতিবিদদের সঙ্গে বা কথাবার্তা হয় না। আমি যতটুকু মনে করি যে টোটাল জিনিসটাই হলো অন্তর্বর্তীকালীন সরকার এটা আগেই সেটেল হয়ে গেছে, রাজনৈতিক দলও চায়, সবাই যায়, কোর্টও বলে দিছে, কিন্তু এটি নিয়ে ফার্দার আরো যে সমস্ত খেলা চলছে সেগুলো নিয়ে মানুষের মনে একটা সন্দেহ জাগে যে এখন যে রায়টা হলো, এই রায়টা এখন কিন্তু রেস্টোরটাই থেকে গেল, কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে, এগুলো কিন্তু পার্লামেন্ট করতে পারবে, কারণ এখানে তো কোনো ডাইরেকশন দেয় না যে না চিফ জাস্টিস হতে পারবে না, এরকম কিছু বলে না। রেস্টোর আগে 58 যেভাবে ছিল ওইভাবেই রেস্টোর হয়েছে। জোর করে কেউ ক্ষমতা দখল করলে বা অবৈধ উপায়ে ক্ষমতা এলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে, মৃত্যুদণ্ড হবে। এই দুটো পঞ্চদশ সংশোধনী ছিল, এটাও বাতিল করা হয়েছে। আমরা যেটুকুই জানি, আপনার কাছে শুনতে চাই যে এই দুটি বাতিল করার কারণ কি, এই দুটি অপশন। দেখুন, এটা একটা প্রশ্ন। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতি যদি বলেন ভূখণ্ডগত বিবেচনায়, এখানে কিন্তু একটা প্রভাবশালীদের, বিশেষ করে বিশ্ব মোড়ল যারা, তাদের একটা খেলা চলে, এবং সেই খেলা চলতে গেলে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটা সরকার হঠাৎ করে আসতে হয়। কেউ একজন এসে আসসালামু আলাইকুম দিয়ে হয়তো বসে গেল, অথবা সমর্থিত বলে বসে গেল, অথবা ব্যাকগ্রাউন্ডে বসে গেল, এগুলো তো করতে হয় তাদের। কিন্তু এই যে আর্টিকেল যে সংশোধন করা হলো, যে সংবিধানের বাইরে নির্বাচিত সিস্টেম ছাড়া কেউ যদি ক্ষমতায় আসে, সেটা তাদের বিরুদ্ধে শাস্তি হবে। এটা থাকলে তো আর ওই যে বিশ্ব মোড়লদের যে মেকানিজম, সেটা চলে না। এই জন্য তারা এই রিট পিটিশনও করেছেন, এবং সেখানে একটা সমস্যা হলো, কোর্ট কিন্তু অনেক সময় বাদী এবং বিবাদী দুইজনই যদি একটা বিষয় বলে যে আমরা এটা রাজি, সেখানে কোর্ট কিন্তু আর তৃতীয় পক্ষে যায় না, কারণ কোর্ট তো এখানে নিজে কোনো পক্ষ না। তার মানে আপনি ওভারঅল বলেছেন যে বিশ্ব মোড়লদের ইঙ্গিতে বা ইশারায় কোনো গণতান্ত্রিক শক্তি যাতে না আসে, সেই জন্য এরকম একটি প্রবিধান ছিল বা ক্লজ ছিল, সেটি আবার সবার মতামতের ভিত্তিতে আদালত সেটি বাতিল করেছে। তার মানে আমরা যে সোজা ভাবে বাস্তবতার নিরিখে এই প্রশ্নটি করি, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারকে বৈধতা দেওয়ার জন্যই এই ক্লজ দুটি বাদ দেওয়া হয়েছে, যেহেতু ইউনূস সরকার গণতান্ত্রিক উপায়ে আসেনি, আর ওইখানে ছিল গণতান্ত্রিক উপায়ে না এলে যে কারো শাস্তি মৃত্যুদণ্ড হবে, এই জন্যই এই ক্লজ দুটি বাতিল করা হয়েছে। না, একটু আপনার বলেন যে আদালত যে রায় দিয়েছে বিশ্ব মোড়লদের ইচ্ছা, তা কিন্তু না। আদালত রায়টা হয়েছে, আদালত রায় দিয়েছে বাদী বিবাদী দুইজনেই বলতেছে আমরা এটা, সেই কারণে আদালত দিয়েছে। কিন্তু এটার মাধ্যমে কেউ যদি ওই রকম পরিকল্পনা করে থাকে যে এইটা বাতিল করে ইউনূস সাহেবের যে কোনো ভবিষ্যৎ প্রসিডিং ঠেকানো, এটা সম্ভব হবে না। কারণ আপনি জানেন যে বাতিল যেটা করেছে, সেখানে বলে নাই কোর্ট যে এই আইনটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট বাতিল করা হলো,
অর্থাৎ 5ই আগস্ট থেকে এটা বাতিল করা হলো তা কিন্তু বলে নাই। যেদিন রায় হয়েছে ওদিন থেকে বাতিল। অর্থাৎ ওদিনের আগে সাংবিধানিক যদি কোনো ব্যত্যয় থাকে, কেউ যদি কখনো মনে করে যেটা তারাকে হাইলাইট করে সামনে নিয়ে আসবেন, সে সুযোগ তাদের থাকছে। ওইটা আপনার এন্ডিং হয়ে যায় না। কারণ আপনার যে অপরাধটা যখন হয় তখন প্রচলিত আইনেই সেটার বিচার হয়। ভবিষ্যতে যখন বিচার শুরু হবে তখন যদি কেউ পুরনো ইতিহাসটা টেনে আনে, সেক্ষেত্রে তারা সেটা করতে পারবে। কেন তখন তো ওই আইনটা ছিল, সেক্ষেত্রে তারা যদি ওইটা মনে করে সেটা করার তাদের সুযোগ থাকবে। ওইটা বন্ধ হয়ে গেছে তা না। কারণ এই মুহূর্তে আবার আজকে যদি হয়, ধরেন আজকে যদি একটা সংসদের বাইরে অন্য একটা সরকার আসে হঠাৎ করে, মার্শাল্লার কথাই বলি, ওই সময় কিন্তু ওই সংশোধনীর পরে কিন্তু মার্শাল্লার আসার সুযোগ ছিল না। কারণ মার্শাল্লাহ আসলেও তাদেরকে সবাই ওই শাস্তি ভোগ করতে হবে, নাহলে ফেরত যেতে পারবে না। কিন্তু আজকে এটা বাতিল করার পরে কিন্তু কালকে মার্শাল্লাহ আসলে তাদের কোনো বিচার হবে না, তারা সালাম আলাইকুম দিয়ে চলে আসতে পারবে। বা যে কোনো ফর্মে আপনার বিশ্বমোড়লরাও যদি বলে যে আপনাকে বসাই দেবে, সেটা তারা করতে পারবে, তাদের কোনো শাস্তি হবে না, কারণ ওইটা এখন আর নাই। কিন্তু যে অপরাধটা ঘটে গেছে আইন থাকা অবস্থায়, সেটি নিয়ে যদি 10 বছর 20 বছর পরে কেউ প্রশ্ন তুলতে চায় আইনি ব্যাখ্যা, সেটা নিশ্চয়ই আদালতে তখন সমাধান হবে, তবে সে সুযোগ থাকছে তাদের। আরেকটা প্রশ্ন হচ্ছে যে গণভোট যে অনুষ্ঠিত হলো, যেটি নিয়ে এখন বিশেষ দুই একটি রাজনৈতিক দল এখন অনেক কথা বলছে, বিএনপি যেটা মানছে না, গণভোট রেজিস্টার হলো অটোমেটিক্যালি। তাহলে এর আগে যে গণভোটটি হলো 12 ফেব্রুয়ারি নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে, সেটি কি আমরা বৈধ বলবো না অবৈধ বলবো? না, এটা তো শুনেন, আপনার গণভোট কেন? সংবিধানের মৌলিক পরিবর্তনের পরে জনগণের মতামত নিয়ে এটি হলো গণভোট। এইটা এর আগে এই যখন রিটটা করা হয়েছিল তখন আইনটাকে সংশোধনী এটাকে বাতিল করছে, মানে গণভোট যে বাদ দিছিল শেখ হাসিনার সরকার, ওইটা বাতিল করা হয়েছে। বাতিল করা হলে আপনি জানেন যে প্রিন্সিপাল অফ আমাদের এখানে যেটা লিগ্যাল জুরিসপ্রুডেন্সে আছে, কোর্ট যখন একটা আইন বাতিল করে দেয়, পার্লামেন্টকে ওই আইনটা আবার করতে হয়। এখন গণভোট এই রেখে ওই আইন তো এখন পর্যন্ত পাস হয় নাই, কাজে আইন পাস না পর্যন্ত ওটা তো লর ফোর্স পাবে না। যদি রেস্টোর করে দিত তাহলে রেস্টোর হয়ে যেত, কিন্তু যেহেতু ওইটা পার্লামেন্টের উপরে এখনো আইনটা একটা ফর্মাল আইন, কিছুই না, ওই আগের আইনটাই তারা করবে, কিন্তু ওটা বিল আকারে এসে অ্যাক্ট হিসেবে পাস করে ওইটাকে বলতে হবে বেসিক আইন, মানে হাইকোর্টের নির্দেশ অনুসারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট ওটা না করছে ততক্ষণ পর্যন্ত এই গণভোটটা এনফোর্স হবে না। আর ডক্টর ইউনূসের যে গণভোট, সেটা কিন্তু এইটার কারণে হয় নাই, সেটা হলো ওই গণভোটের একটা অধ্যাদেশ করেছিল রাষ্ট্রপতিকে দিয়ে। এটা তো অনেক আলোচনা হয়েছে, আমি বলেছি যে ওইটা রাষ্ট্রপতির ওই অধ্যাদেশ করার কোনো ক্ষমতাই নাই। অর্থাৎ যে অধ্যাদেশটা ইনিশিয়ালি নালান ভায়েন, সেইটার উপর বেস করে যা যা হয়েছে সব বাতিল। এবং সেই কারণে কিন্তু বিএনপি দেখবেন যে ওই যে সংসদের যে সংবিধান সংশোধনের যে সংস্কার কমিটি, ওইটা তারা করে না এবং ও তো নেয় নাই, কারণ ওইটার তো কোনো আইনগত ভিত্তি নাই, ওই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই। এখন আমার প্রশ্ন উঠা থাকে যে এই যে যেই দল একসময় তত্ত্বাবধায়ককে অভিহিত করেছিল পাগল এবং শিশু ছাড়া কেউ কিছু বোঝে না, আবার চাপের মুখে, গণ আন্দোলনের মুখে সেই দলের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ইস্যু সংসদে পাস হলো, তাই না? আচ্ছা, পরবর্তীতে যেই দল আবার তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছিল, আওয়ামী লীগ, তারা আবার এটি বাদ দিয়ে দিল। পরবর্তীতে আবার যেই দল বাদ দিতে চাচ্ছিল, মানে কখনোই চায়নি, তারা আবার এই তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করছে। আবার সেই তত্ত্বাবধায়ক যখন মানে রেজিস্টার না যখন প্রতিষ্ঠা হলো, আমরা দেখলাম একসময় কে এম হাসান সাবেক প্রধান বিচারপতি, তার বয়স বাড়ানোর জন্য একটা কৌশল অবলম্বন করা হচ্ছে, যেটা এই কেন্দ্র করে 2006 শেষের দিকে যে লগি বৈঠক যুদ্ধ যেটা সংগঠিত হলো, যার মধ্য দিয়ে ওয়ান রিভেন সরকার এলো। অর্থাৎ এই যে তত্ত্বাবধায়ক ফিরে এলো, তাতে করে কি আপনার মনে হয় যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল? এটাকে নিয়েও আবার কেউ মিস ইউজ করবে না, নতুন নতুন কৌশল অবলম্বন করার সুযোগ থাকবে না? না, সেটা আমি মনে করি না। কেন, আপনি জানেন যে ফুটবল খেলায় বলটার উপর টার্গেট করে এই যে বিভিন্ন ভাবে আক্রমণ করা যখন গোল পোস্টে ঢোকে তখন ওইটা উইন করে। ফুটবল খেলা হলো এটা নিয়ম। আর রাজনীতিতেও কিন্তু একটা খেলা চলে, সেটা হলো যে একটা থিওরি। ওই থিওরিটা নিয়ে আপনার নাড়াচাড়া হয়, কেউ থ্রো করে, কেউ প্রতিরোধ করে, করতে করতে আলটিমেটলি থিওরিটা এস্টাবলিশড হইতে হয়। এখন এই যে রাজনীতিবিদদের যে খেলা তত্ত্বাবধায়ক নিয়ে, এটা ইনিশিয়ালি যখন শাহাবুদ্দিন শেখ প্রথম হলেন ওই সময়টা অত বিতর্ক ছিল না, কিন্তু তারপর থেকেই তত্ত্বাবধায়ক নিয়ে রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কেউ পক্ষে বিপক্ষে, আগে যারা বিপক্ষে তারা এখন পক্ষে আসে, যারা এখন যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, বা তারা তো অলরেডি বলছে দেখবেন আগামী নির্বাচন আওয়ামী লীগ করবে তত্ত্বাবধায়ক অধীনে, কিন্তু তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছিল। আবার বিএনপি এখন ক্ষমতায়,
অলরেডি কালকে জামাতে ইসলামের যে আইনজীবী বা অন্যান্যদের বক্তব্য শুনলাম, তাতে আমার কাছে মনে হলো যে তারাও একটা আশঙ্কা করতেছে তত্ত্বাবধায়ক এইভাবে থাকবে কি থাকবে না। কারণ পরিবর্তনের ক্ষমতাটা তো পার্লামেন্টের আছে, 2/3 মেজরিটি বিএনপি। তারা ইচ্ছা করলে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা কালকে পরিবর্তন করে বলে দিতে পারে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে প্রধান উপদেষ্টা। এইটা কিন্তু বাধা নাই, কারণ ওই রেস্টোর করেছে শুধু আইনটা, কিন্তু প্রসিডিওরটা পার্লামেন্ট তো ক্ষমতা আছে, তাদের 2/3 মেজরিটি আছে। এখন এই জন্য হয়তো এখন যারা বিরোধী দল আছে তারা আশঙ্কা করতেছেন যে বিএনপি আবার কি করে ফেলে। কারণ আপনার সংশোধন তো তারা করতে পারবে, 2/3 আছে, 2/3 করে যদি তারা একটা নতুন ফর্মুলা বাইর করে যেটার মাধ্যমে আলটিমেটলি নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশাটা পূরণ হবে কিনা তো বলা যায় না। কারণ রাজনীতিতে থাকলে, ক্ষমতায় থাকলে সবাই আইন কানুন সংবিধান সবকিছু তারা তাদের মতো খেলে, তাদের মতো। যেমন ফুটবল, যেমন মেসি যখন গোল দেয় ও বলটা তার পায়ে রেখে ঘুরাতে ঘুরাতে গিয়ে গোল পোস্টে যেতে হয়। আর রাজনীতিবিদরাও এই সংবিধান আইন থিওরি সবকিছু তারা ঘুরিয়ে ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে কিছু কাজ করে যেটার মাধ্যমে আলটিমেটলি তাদের যে গোল, রাজনৈতিক উদ্দেশ্য, সেইটা তারা আপনার অ্যাচিভ করতে চায়। অতএব সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কোনো এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফাইনাল সেটেলমেন্ট, এটা আমি তখনই বুঝেছি যখন নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি আসলো। তখন তো এই তত্ত্বাবধায়ক করার জন্য যারা জীবন দিয়ে দিল, বিএনপি, জামাত এবং সবাই, তখন তো তারাই বললো কোর্টে আমরা এখন চাই না। তাহলে এখন বুঝেন, তা উদ্দেশ্যটা বোঝা যায়। তখন তারা কোর্টে প্রকাশ্যে বলেছেন আমরা এখন চাই না। কোর্ট জিজ্ঞেস করছে যে রায় দিলে তো এটা এখন কি হবে, আপনারা কি করতে চাচ্ছেন, রায় দিলে তো এটা এনফোর্স হয়ে যাবে। তারা বলছে না মাই লর্ড, আমরা এখন চাই না। তাহলে এই যে যারা তত্ত্বাবধায়কের জন্য আপনার জীবন দিয়ে দিলেন, তারা কোর্টে দাঁড়াই বলতেছেন এখন চাই না। এখানে বোঝা যায় এটাও একটা ফুটবলের মতো খেলা চলতেছে। এখন এই ফুটবলের খেলায় কোন দিকে কি হবে, কোন দিকে গোল হবে, এটা এখনো বলা যায় না। তবে তত্ত্বাবধায়ক সরকার যে হতে হবে সেটা আদালতের মাধ্যমে সেটেল হয়ে গেছে। পদ্ধতি কে হবে, প্রধান উপদেষ্টা, অমুক সেগুলোর এখনো আইনগত সুযোগ আছে। এটা নিয়ে হয়তো রাজনৈতিক একটা ধোঁয়াশা বা বিরোধী দলের একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। এটা আমার মনে হয় যে বিএনপি যদি অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার যেটা পার্লামেন্টে আইন পাস করবেন ওই যে প্রসিডিওরের ব্যাপারে যদি তারা করে ফেলেন, তাহলে এই বিতর্ক কিন্তু আর থাকবে না। নইলে কিন্তু এই বিতর্ক নিয়ে কিন্তু রাজনীতিতে দেখবেন অনেক ওলটপালট হবে এবং একসময় কিন্তু হয়তো অনেকে মনে করবে যে বিএনপি মনে হয় তত্ত্বাবধায়ক সরকার চায় না। আমার মনে হয় যে সেই জিনিসটাকে, সেই সুযোগটা না দিয়ে বিএনপির উচিত হবে পার্লামেন্টে ইমিডিয়েটলি তত্ত্বাবধায়ক সরকারের কোনো যদি সংশোধন থাকে তারা, তাহলে সেটা পার্লামেন্টে বিল এনে তারা এটা করে ফেলা উচিত। এটা 2 মাসের মধ্যেই করা যায় এবং সেটা করে ফেললে, কারণ এখানে তো বড় বিতর্ক করতে পারবেন না, তত্ত্বাবধায়ক থাকতে হবে। শুধু আপনার উপদেষ্টা কয়জন হবে, প্রধান উপদেষ্টা কি, এই জিনিসটা আপনি পরিবর্তন করবেন। এটা করে ফেলেন 2 মাসের মধ্যে। জনগণের প্রত্যাশা যেভাবে আছে সেভাবে যদি হয়ে যায় তাহলে তো আর সেটা বিতর্ক করবে না কেউ। তখন মনে করবেন আপনারাও তখন তত্ত্বাবধায়ক আগে যেভাবে চিন্তা করছিলেন। কিন্তু এখানে সন্দেহ আছে, ওই যে আমারই সন্দেহ হয়ে গেছে। কারণ যে বললাম যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার কোর্ট দিতে চাইলো তখন বললো যে না না আমরা এটা চাই না। কারণ বিএনপি, জামাত সবাই ডক্টর ইউনূসের সমর্থক ছিলেন। অর্থাৎ ওই তত্ত্বাবধায়ক সরকার তখন আসলে ইউনূসকে পদত্যাগ করে আবার রাষ্ট্রপতির অধীনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সে আপনার নিয়োগ নিতে হতো। কিন্তু উনি রাষ্ট্রপতির হাতে আর নিয়োগ দিতে চান না, রাষ্ট্রপতিকে উনি ব্লক করে রেখেছেন। উনি রাষ্ট্রপতিকে কোনো পাত্তা দেন নাই। 18 মাসে উনি যে দুঃশাসন করেছেন, আইন কানুন সবকিছু ভেঙে এই যে গণভোটের আদেশ করলেন, বললেন এটা কোনো আদেশ হলো? এটা তো বিএনপির যারা আইনজীবী তারা তো বলছি, বিএনপির যারা রাজনীতি করে তারাও তো বলছে যে এরকম কোনো ক্ষমতাই নেই। সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনেছেন মনে হয়। কারণ গণভোট নিতে গেলে পরে এটা একটা সংবিধানের অংশ, এই প্রশ্নটা একটা মৌলিক প্রশ্ন এবং সেই ক্ষেত্রে আপনি ওই আইনটা পার্লামেন্টে পাস না হওয়া পর্যন্ত আপনি কিভাবে গণভোটের বিষয়টা চিন্তা করেন? গণভোট তো রেস্টোর হয় নাই, গণভোট বাতিল হয়েছে। বাতিল হওয়ার পর আইনটা তো করতে হবে, আইনটা করে আপনি কিভাবে করবেন? এই সমস্ত বিতর্ক এখনো আছে। আমরা জানি না কি হবে এখনো। যে আশঙ্কা আপনার এইরকম আশঙ্কা অনেকেরই আছে। লেটস সি ভবিষ্যতে কি ঘটে। মানে এইটির ব্যাখ্যা একটু যদি সহজ করে বলতেন যে গণভোটের অপশনও বাতিল হয়েছিল এবং তত্ত্বাবধায়ক ইস্যু বাতিল হয়েছিল। এখন আবার পঞ্চদশ সংশোধনী বাতিল করার কারণে তত্ত্বাবধায়ক রেস্টোর হচ্ছে, তাহলে গণভোট কেন রেস্টোর হবে না? এই রেস্টোরটা তো হচ্ছে আদালতের রায়ের মাধ্যমে, এটা তো অটোমেটিক হয় না। জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। শুনেন, আদালত যখন কোনো একটা আইন বাতিল করে, সেই বাতিল করার পরে ওই আইনটা, আগের আইনটা তো মৃত এবং উনি বাতিল করার পরে মৃত আইনটাকে পার্লামেন্টে জীবিত করতে হয়। আর কোর্ট যদি নিজে রেস্টোর করে দেয়, নিজেই যদি জীবন দিয়ে দেয়, তাহলে পার্লামেন্টের আর সেটা করার কিছু নাই। তবে পদ্ধতির বিষয়ে সৈয়দ রিফাত আহমেদ সাবেক প্রধান বিচারপতি তিনি একটা প্রশ্ন তুলেছিলেন যে এখন যদি রেস্টোর হয়, তত্ত্বাবধায়ক ফিরে আসে, মানে গত 2025-এর নভেম্বরের দিকে সম্ভবত বলছিলেন যে প্রধান উপদেষ্টা কে হবে, ওইটার পরেই তো আপনি দেখেছেন, আমি একটু আগে বলেছি, ওইটার পরেই কিন্তু বাদী বিবাদী
সব এক হয়ে গেল। মিয়া বেবে কি করে মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী একটা কথা আছে না? তো ওইখানে তো সরকার, বিএনপি, জামাত সব ওখানে যত আইনজীবী ছিল, মানে এই আপিলকারীর পক্ষে, রিভিউর পক্ষে যারা পক্ষ হয়েছিল, সবাই বললো যে না না এখন চাই আমরা। মানে চিফ জাস্টিস বলতে চাইছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে কিন্তু এখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করতে হবে। এখন ওনারা যারা ইউনুসের সমর্থক ছিল তারা তখন বলছে না আমরা এটা চাই না। তখন ওনারা যেহেতু চান না, তখন কোর্ট তো নিজে, এই কোর্ট যখন রায় দেয় নিজের কোনো বিষয় থাকে না, কোর্ট হলো দুই পক্ষের কথা শুনে দেয়। তো যখন বাদী বিবাদী দুই পক্ষই বলে যে আমরা এটা চাই, কোর্ট নরমালি তো তার বাইরে যায় না। এই জন্যই ওই তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর করে ওখানে একটা লেজ লাগিয়ে দিয়েছিলেন যে ঠিক আছে রাষ্ট্রপতি যখন প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন তখন থেকে কার্যকরী হবে। সংবিধান যে ফান্ডামেন্টাল বিষয়গুলো যেগুলো সংযোজিত হয়েছিল, প্রস্তাবনা থেকে শুরু করে 7 মার্চের ভাষণ কিংবা জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবিধানে অন্তর্ভুক্ত থাকা, তাহলে এই বিষয়গুলো এখন কি দাঁড়াচ্ছে? এই বিষয়গুলো হলো, এই ব্যাপারে কোর্ট বলে দিয়েছে যদি পার্লামেন্ট, মানে ওই সময় বলছিল নেক্সট পার্লামেন্ট, এখনো তো পার্লামেন্ট আছে, পার্লামেন্ট যদি, এটা রাজনৈতিক ব্যাপার তাই না, আপনি ধরেন 7ই মার্চ এটাকে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন 7ই মার্চ তো আসলে স্বাধীনতা যুদ্ধের তো অন্যতম একটা সোপান, এটা কে অস্বীকার না করবে যারা মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু এখন বিএনপি থেকে হয়তো কিছুটা থাকতে পারে যে না এটাকে অত হাইলাইট করতে চাচ্ছি না আমরা, সেটা যদি তারা পরিবর্তন করে শিডিউলটাকে বাদ দেয়, ওটা দিতে পারবে। কারণ আপনার দিতে পারবে এই কারণে, কারণ কোর্টই বলে দিয়েছে ওগুলো রাজনৈতিক সিদ্ধান্ত পার্লামেন্ট যা করে, কোর্ট যেখানে যতটুকু হস্তক্ষেপ করার দ্বারা দরকার ওইটুকুই করেছে, আর বাকিগুলো বলেছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, পার্লামেন্ট মেজরিটি 2/3 মেজরিটি থাকলে তারা যা করবে। আবার আজকে করলো, কালকে আরেক দল আসলে 2/3 মেজরিটি হলে তারা এটা বাতিল করে দিবে, ওইটা সুবিধা। কিন্তু যেটা এখন পর্যন্ত আছে সেটি আপনার কোনো অপরিবর্তন হবে না, এটা জাজমেন্টের মাধ্যমে এস্টাবলিশড হয়ে গেছে। সেটা হলো সংবিধানের যে মৌলিক স্তম্ভ, সে এই যে আপনার ফান্ডামেন্টাল রাইটস যে চ্যাপ্টার, এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এবং মৌলিক স্তম্ভ বলতে এই যে আমাদের যে সংবিধানে যে কতগুলা 3টা স্তম্ভ আমাদেরকে বলা হয়েছে, একটা জুডিশিয়ারি, একটা পার্লামেন্ট, একটা এক্সিকিউটিভ, এই যে মৌলিক ক্যারেক্টার, এটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এটা আমাদের 72-এর সংবিধানের মধ্যে, বর্তমান সংবিধানের মধ্যে ওইটা বলাই আছে। এইটা আলাদাভাবে যদিও শেখ হাসিনা সরকারের সময় 7টা একটা অ্যাড করেছিল 7-এর সঙ্গে, কিন্তু এটা অ্যাড না করলেও এখন পর্যন্ত ওই ক্যারেক্টারটা বহাল আছে বাই থ্রু অফ দ্য জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট। যে মৌলিক যে বৈশিষ্ট্য আমাদের সংবিধানের, সেটাকে কোনোভাবেই কোনো পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে না, এই জাজমেন্ট অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। করতে পারবে না, কিন্তু আমাদের যে মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলো আবার ইচ্ছা করলে তারা যে কেউ চেঞ্জ করতে পারবে। এটা তো 15 অ্যামেন্ডমেন্টই চেঞ্জ হয়েছে, আওয়ামী লীগ সরকারও এটাকে চেঞ্জ করেছে এবং এখনো ওপেন আছে, এখনো সরকার চাইলে সেটা করবে। কারণ তারা তো বলেছে তারা ওই ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তো ওখানে একটা আপত্তি আছে, তারা যেন কি নতুন একটা ইন্ট্রোডিউস করতে চায়, বা জামাত ইসলাম তো আরো কিছু করতে চায়। এগুলো রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তারা যেটা মনে করবেন সেটা করার তাদের সুযোগ আছে, যেহেতু তারা 2/3 মেজরিটি। অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর মোর্শেদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। তবে রায় যাই আসুক না কেন, এটুকু বোঝা যাচ্ছে যে সবকিছুই পলিটিক্যাল উইল ফোর্সের উপর নির্ভর করছে, পলিটিক্যাল কমিটমেন্টের উপর নির্ভর করছে, এটুকুই আমরা বুঝি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে একটা জনপ্রিয় প্রবাদ আছে, প্রবাদ এবং প্রবঞ্চ। সেটা হলো নাই কাস্ত খই ভাস। এবং আপনারা যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা জানেন যে খই ভাজা যখন হয় এবং সেই খইয়ের সঙ্গে ধান থাকে এবং সেগুলো বাছতে বহু সময় লাগে। চাল ডাল একত্র করলে যেভাবে আলাদা করতে সময় লাগে, তেমনি খই ভাজার যে পর্ব, এটা হলো প্রাথমিক পর্ব। আর দ্বিতীয় পর্ব হলো ওই খইয়ের ভেতর থেকে ধানগুলো, ধানের যে খোসাগুলো, সেগুলো বের করা। এতে করে 1 কেজি খই বাছতে আপনার হয়তো 3-4 ঘন্টা সময় চলে যাবে। তো যখন আপনি বেকার থাকেন, কোনো কাজকর্ম থাকে না, তখন আপনি এই খই ভাজবেন এবং খই বাছবেন, তারপরে খই খাবেন। এই জন্য বলা হয় নাই কাস্ত খই ভাস। এখন বাংলাদেশের অবস্থা হলো এই, যখন আপনি কোনো কিছু মিলাতে পারবেন না, তখন এই কাজ আওয়ামী লীগ করেছে। যখন আপনার কোনো কাজ থাকবে না, তখন 2-4 জন ছাত্রলীগকে ধরতে হবে, আওয়ামী লীগকে ধরতে হবে, আওয়ামী লীগের বাড়ি ঘরে আক্রমণ চালাতে হবে, 2-4টা মামলা দিতে হবে। এবং জনগণের আকর্ষণ তৈরি করা, মনোযোগ একদিকে নিয়ে যাওয়া, এটি যখন আপনার প্রয়োজন হবে পক্ষে বা বিপক্ষে, তখনই দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে
তারপরে শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলতে হবে, এবং সে আজকে ঢুকে পড়বে। এক পক্ষ বলবে যে সে যখন ঢুকে পড়বে সারা বাংলাদেশ কাঁপতে থাকবে, আর এক পক্ষ বলতে থাকবে যে সে ঢোকা মানেই ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানো হবে এবং তার বাকি জীবন জেলখানাতে কাটাতে হবে। আর এই সকল কথা কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণী বা পেশার যারা লোক তারাই বলছেন না, এগুলো বলার জন্য সাদা চামড়ার বিভিন্ন বিদেশি যারা এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এই সকল কথাবার্তা বলা হচ্ছে। ফলে কি হলো, ঘুরে ফিরে রাজনীতিতে আমাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, বারবার শেখ হাসিনার নাম চলে আসছে। এবং মানুষজন যখনই আপনি শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ নিয়ে আপনি যে কোনো কথা বলেন, ইতিবাচক বলেন নেতিবাচক বলেন, মানুষের যে অ্যাটেনশন আপনার দিকে চলে যায়। এই বাংলাদেশে এখন বঙ্গবন্ধুকে গালি দিলে বা তার পক্ষে কোনো কথা বললে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনি যদি এখন নেতিবাচক অর্থে নায়ক হতে চান, বঙ্গবন্ধুকে খুব করে গালি দিতে হবে, মুক্তিযুদ্ধকে গালি দিতে হবে, বঙ্গবন্ধুকে কাপুরুষ বলতে হবে, ইত্যাদি নানা রকম ঘটনা। আর আপনি যদি সুপুরুষ হতে চান, বীর পুরুষ হতে চান, তাহলে এই যাকে বলা হয় আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনা ভালো ছিল, তারপর শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই ধরনের কথাবার্তা বলতে হবে ইত্যাদি। কিন্তু এরই মধ্যে আমাদের যে বিবর্তনগুলো হয়ে গেছে মন এবং মানসিকতার, বাস্তবতা হলো যে একটা সময় মানে শেখ হাসিনার জমানার শেষ একটি বছর ভারত বিরোধী মনোভাব একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে আমাদের দেশে যে চিরায়ত মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী একটা মনোভাব ছিল, এবং আমরা আমেরিকানদেরকে পছন্দ করতাম না নানা কারণে। 1971 সালে তারা বিরোধিতা করেছে, তারপরে 74-এর যে দুর্ভিক্ষ তারা সৃষ্টি করেছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো অনেক কিছুর সঙ্গে তারা জড়িত। এমনকি জনাব তারেক রহমান সাহেবকে ব্ল্যাকলিস্ট করা, 1/11 ঘটিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা, এটাও মার্কিন প্ল্যানে হয়েছে। এবং পরবর্তীতে যখন এই 1/11 যারা কুশীলভ তারা বিপদে পড়েছে, তাদের সবাইকে আমেরিকা আবার তাদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন থেকে শুরু করে 1/11 যে বিশাল বিশাল কুশীলভ, তাদেরকে আমেরিকা আশ্রয় দিয়েছে। আর বাকি ছোট ছোট যারা কুশীলভ তাদেরকে 2009 সনে আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের জিম্মায় দিয়েছে। আওয়ামী লীগ তাদের কাউকে চাকরি দিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছেন, কাউকে কাউকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে নিরাপত্তা প্রদান করেছেন 1/11 কুশীলভদেরকে। এবং এটা সবই হয়েছে আমেরিকা দেন ভাইয়া দিল্লির মাধ্যমে। তো সেই দিক থেকে আমাদের এই দেশে একটা প্রবল ভারত বিরোধী মনোভাব ছিল এবং আমেরিকা বিরোধী মনোভাব ছিল। কিন্তু শেখ হাসিনার জমানার শেষ একটা বছরে যে কোনো কারণ হোক না কেন মানুষের মন আমেরিকার দিকে ঝুঁকে যায়, এবং বিএনপি, জামাত, অন্যান্য এমনকি বামপন্থী যারা লোকজন আছে তারাও আমেরিকার জো বাইডেন, পিটার ডি হাস এদের ভক্ত হয়ে পড়ে। এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিরক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সবাই চাচ্ছিল যে পিটার হাস বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, জনগণ ভোট দেবে। পিটার হাসের জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু সেই পিটার হাস, ডোনাল্ড লু, এমনকি আমরা বহু মানুষ ডোনাল্ড লুকে শান্তির অবতার মনে করতাম, যে সে কেন আসে না। আমরা অনেকেই চিন্তা করতাম যে আমেরিকা এত দেশে এত বোমা মারে, এত সৈন্য পাঠায়, তারা কি সৈন্য পাঠিয়ে সেই শেখ হাসিনার যে পেটো বাহিনী তাদেরকে দমন করতে পারে না? এরকমভাবে আমরা সেই আমেরিকার শক্তিটাকে ওয়েলকাম করতাম এবং তাদেরকে আবাবিল পাখি মনে করতাম। যাই হোক, সেই আমেরিকার যে তুমুল জনপ্রিয়তা, পিটার হাসের জনপ্রিয়তা, সব উইদিন 4-5 মাসের মধ্যে বুমেরাং হয়ে যায় ইনুস জমানাতে।
এবং যখন মার্কিন ডিপ স্টেট পলিসির কথা জানাজানি হয়, প্রথম দিকে মানুষ গা করেনি। কিন্তু যেভাবে আমেরিকার আধিপত্য বাড়তে থাকে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে, যেভাবে মব কালচার বাড়তে থাকে, এবং যেভাবে যারা জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়ক, সেই সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করে মানে এমন কোনো অপকর্ম নয়, বেয়াদবি পুরো সমাজটাকে তারা উল্টে দেয়, পাল্টে দেয়, অশ্লীল ভাষায় কথা বলে, গালাগালি করে, যেখানে সেখানে মব করে, মানুষের জীবনে রীতিমতো জাহান্নাম তারা ডেকে নিয়ে আসে। তখন সবাই প্রথমে বলে যেই লাউ সেই কদু। আগে যা ছিলাম তাই তো হচ্ছে, এই ছাত্রলীগ, এই সমন্বয়। আর কদিন পরে দেখা গেল যে না, এদের তুলনায় ছাত্রলীগ ভালো ছিল, এদের তুলনায় যুবলীগ ভালো ছিল, এবং ইউনূসের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল, বলে সবাই বলতে শুরু করে আগেই আমরা ভালো ছিলাম। জাস্ট আফটার 3-4 মান্থ, এবং ধীরে 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 সেই আমেরিকার বিরুদ্ধে মানুষের জনমত আবার সে আগের মতো হতে থাকে, এবং পিটার ডিহাস রাতারাতি, ডোনাল্ড লু পিটার ডিহাস রাতারাতি ভিলেনে রূপান্তরিত হন। তো এই যে তারা ভিলেনে রূপান্তরিত হলেন, এবং সেই রূপান্তরিত হতে হতে আমেরিকা বুঝলেন যে তাদের হাতে সময় বেশি নাই, ক্ষমতা খুব দ্রুত পরিবর্তন করতে হবে, হতে হবে, অথবা যদি আমরা এটা নিজেরা নেগোসিয়েশন না করি, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ইউনূসের বিরুদ্ধে তার সাথে আরও বড় ম্যাসিভ গণ অভ্যুত্থান হবে। তার আগেই তারা একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলে, বিএনপির হাতে ক্ষমতা চলে যায়, এবং ইউনূস এবং জামাত এবং অন্যান্য এনসিপি তাদেরকে একটা সেফ এক্সিট আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়। এইভাবে আমরা আসলে শুনে আসছি। গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এরকম যখন অবস্থা হয়, তখন ওই যে আমেরিকার বিরুদ্ধে যে ক্ষোভ, এনসিপি বিরুদ্ধের যে ক্ষোভ, জামাতের বিরুদ্ধে যে ক্ষোভ, এটা বাড়তে থাকে। আর যখন একদিকে ক্ষোভ বাড়তে থাকে, তখন অন্যদিকে মানে অপোজিট, যেমন ভারত, আওয়ামী লীগ, ছাত্রলীগ সংগতি করেন, ওইদিকে ক্ষোভ কমতে থাকে। মানে তারা যে অন্যায় করেছে, ভুল করেছে, ভ্রান্তি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এগুলোকে কেউ অস্বীকার করছে না। কিন্তু বর্তমানে এক একজনের জীবনে যে দ্রোহ, বিদ্রোহ, যে কষ্ট, যে অভাব, যে অভিযোগ মানে একত্রে এসে পড়েছে, এটার মানে সামাল দিতে গিয়ে তারা আর ভারত বিরোধিতা করতে সময় পাচ্ছে না। খুব করে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, এই ভারতের দিল্লি না পিন্ডি, সবার আগে বাংলাদেশ, আই হ্যাভ এ প্ল্যান। মানে এই জিনিসগুলো এখন অনেকটা মানুষের মুখে মুখে ফিরছে নেতিবাচক অর্থে। এখন নরেন্দ্র মোদী, দিল্লি, অমিত শাহ বা সীমান্তে যে পুশিং হচ্ছে, এগুলো নিয়ে সীমান্ত উত্তেজনা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ তারা বলছে ভাত দাও, কর্ম দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, ইত্যাদি ইত্যাদি। ভাত দে হারামজাদা, নচেত মানচিত্র খেয়ে ফেলবো। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার মধ্যে শুধু বারবার সামনে আসছে শেখ হাসিনা কবে আসবে, শেখ হাসিনা আদৌ আসবে কিনা, শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে কারা কারা দেখা করছেন, তারপরে বিভিন্ন রকম মিডিয়া, তো মূলধারার মিডিয়াকে বলছে না, কিন্তু সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে, সেখানে যারা আওয়ামীপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে বা বিএনপি বিরোধী ইনফ্লুয়েন্সার রয়েছেন, জামাতপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে, মানে সব মিলে একটা জগা খিচুড়ি তৈরি করে শেখ হাসিনাকে এমন একটা জায়গাতে মানে বসানো হয়েছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনা সেখানে মুঘল সম্রাট আকবরের মতো বসে আছেন। নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত সেখানে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। এবং শেখ হাসিনা যেদিন আসবে, মানে এরকম একটা আওয়ামী লীগের লোকজন প্রচার করছে, সেই দিন ভারতের জঙ্গি বিমানগুলো, আমেরিকার জঙ্গি বিমানগুলো, এমনকি রাশিয়ার জঙ্গি বিমানগুলো একত্রে শেখ হাসিনার যে প্লেনে তিনি আসবেন, সেই প্লেন গার্ড দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে। এইরকম একটি অবস্থা তৈরি হয়েছে। আর যখন এরকম একটা ঘটনা ঘটে, শেখ হাসিনাও তো খুব ছোট খেলোয়াড় নন, অনেক পাকা খেলোয়াড়, বহু ঘাটে পানি খেয়েছেন, বহু মানুষকে নাস্তা নাবুদ করেছেন, জীবনে বহু উত্থান পতন দেখেছেন।
কাজেই এরকম একটা যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটিকে 16 আনা নিজের পক্ষে ব্যবহার করার জন্য যত কৌশল রয়েছে, যত শক্তি প্রয়োগ রয়েছে, যত সম্পদ বিনিয়োগ রয়েছে, সব জিনিসগুলো তারা মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজে যুগপৎভাবে তারা করছে। ভারত তাদের শতভাগ ওকে আছে। ইংল্যান্ডে তারা একাধিক লবিস্ট ফার্ম তারা নিয়োগ করেছে। আমেরিকাতে তারা একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য একের পর এক যে ন্যারেটিভ সে তৈরি করছে, সেই ন্যারেটিভের ফলে কি হচ্ছে যে শেখ হাসিনার দেশে আসাটা এখন মানুষের মুখে মুখে ফিরছে, প্রতিটি মানুষের মুখে মুখে ফিরছে। এই কবে আসবে, আসলে কি হবে, আসলে আমরা কি করব, শেখ হাসিনা কীভাবে আসবে, এয়ারপোর্টে আসবে নাকি যাকে বলা হয় সীমান্তে দিয়ে ঢুকবে, সে কি এসে সরাসরি জেলখানাতে ঢুকবে নাকি সরাসরি সুধাসদনে যাবে নাকি সরাসরি যমুনাতে গিয়ে পড়বে, এরকম নানা রকম আবুল তাবুল কথাবার্তা বলা হচ্ছে। পক্ষের লোক মানে তারা বলার চেষ্টা করছে সে আসলে সব কিছু কাঁপতে থাকবে, সে আসলে তছনছ হয়ে যাবে। আর সরকারে যারা লোকজন আছে তারা একটা যারা অতি জ্ঞানী তারা চুপ হয়ে বসে আছে, দেখি কি হয়, বেশি কথা না বলাই ভালো। আরেকটি গ্রুপ তারা বলার চেষ্টা করছে যে আরে আসুক, আমরা কি তখন তাকে ফুলের মালা নিয়ে তাকে বরণ করার জন্য বসে থাকবো নাকি, আসলে দেখা যাবে, তখন দেখা যাবে। আরেকটা গ্রুপ বলার চেষ্টা করছে পূবের সাথে পশ্চিমে বসে গেলেও সে আসতে পারবে না, এবং এই জন্য নানা রকম তথ্য এবং উপাত্ত হাজির করা হচ্ছে। এরই মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আদালতের আদেশে নিষিদ্ধ করা, আবার দল হিসেবে এটাকে সিদ্ধ করা, অর্থাৎ যে আইন করা হয়েছে পার্লামেন্টে সেই আইনকে আবার রহিত করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন করা, আওয়ামী লীগকে চিরতরে ব্যান করা, বিকল্প শক্তি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করা, পুরো জিনিসের মধ্যেই বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, শেখ হাসিনার নাম চলে আসছে এবং তার দেশে ফেরার কথা চলে আসছে, এবং একই সঙ্গে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, নতুন করে আলোচনা হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে। তিনি ভয় পাচ্ছেন বা না পাচ্ছেন ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে প্রচণ্ডভাবে ভয় দেখানো হচ্ছে যে আপনার বাবার মতো আপনিও বিপদে পড়বেন, আপনার বাবা কথা শুনেননি, আপনি আমাদের কথা শুনেন, ঢাকার বাইরে যাবেন না আর ঘর থেকে বেরোবেন না। একবার যদি তাকে ভয় দেখানো যায় এবং ঘরের মধ্যে আবদ্ধ রাখা যায়, তাহলে বিএনপিকে আচ্ছা মতো কাট্টুস করে বিএনপির যারা প্রতিপক্ষ তারা একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে চলে যেতে পারে, এবং 5 বছর তো দূরের কথা, 5 মাসও হয়তো তাদেরকে অপেক্ষা করতে হবে না যদি তারা বিএনপিকে ভয় দেখাতে পারে। এবং সেই কাজগুলো জলে স্থলে অন্তরিক্ষে প্রতিটি পক্ষ করে যাচ্ছে। তার বিপরীতে বিএনপি কী করছে বা কী করবে সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।